প্রধান উপদেষ্টার ঐক্যের ডাকে রাজনৈতিক দলগুলো তাৎক্ষণিক ইতিবাচক সাড়া দিলেও বাস্তবে এর কোনো প্রতিফলন দেখা যাচ্ছে না। গণঅভ্যুত্থানের পর ঐক্যের পথ সুগম হলেও কাঙ্ক্ষিত ঐক্যের পরিবর্তে রাজনৈতিক অঙ্গনের সর্বময় কেন অনৈক্য? বর্তমান পরিস্থিতি বিবেচনায় সেনা প্রধানের সতর্ক বার্তা, নিজেদের মধ্যে কাদা ছোড়াছড়ি কাটাকাটি মারামারি করলে দেশ ও জাতির স্বাধীনতার সার্বভৌমত্ব বিপন্ন হবে। সেনাপ্রধানের এই বক্তব্যের পর রাজনৈতিক দলগুলো এবার সচেতন হবে কি? অন্যদিকে আসতে যাচ্ছে ছাত্রদের নতুন রাজনৈতিক দলকে কেন্দ্র করে কি হবে রাজনীতির সমীকরণ? এসব বিষয় নিয়ে আজকের আলোচনা। দর্শক, আমি ফারনাজ জুই সবাইকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি দেশ টেলিভিশনের নিয়মিত আয়োজন দেশ সাম্প্রতিক। নিবেদন করছে আড়াইল অ্যাঙ্গেল চ্যানেল এন্ড স্কোয়ার বার। আজকের আলোচনায় আমার মুখোমুখি হয়েছেন দুজন অতিথি। চলুন এ পর্যায়ে পরিচিত হই। স্টুডিওতে আছেন মুজিবুর রহমান মঞ্জু, চেয়ারম্যান এবি পার্টি। আরও আছেন শাহাদাত হোসেন সেলিম, চেয়ারম্যান এলজেপি, মুখপাত্র 12 দলীয় জোট। দুজনকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের আলোচনায়। জনাব মুজিবুর রহমান মঞ্জু, আপনাকে দিয়ে আলোচনাটা শুরু করি। ছাত্রদের নতুন দল আত্মপ্রকাশ করতে যাচ্ছে, যেমনটি আমি বলছিলাম শুরুতেই। ছাত্ররা যেমনটি বলে যে তারা নতুন ধারার রাজনীতি নিয়ে আসতে চাইছে, নতুন বন্দোবস্ত নিয়ে আসতে চাইছে, আদৌ কি তারা সেটি পারবে? নতুন কিছু তো তারা অলরেডি করেই ফেলেছে। যে পরিবর্তনটা তারা করেছে, ধরেন যেটা আমরা একটু সন্দিহান ছিলাম যে এই ফেসিবাদ থেকে আমরা কিভাবে মুক্ত হব, সে জায়গায় তো একটা নতুন একটা বলা যায় যে টি-20 ম্যাচ খেলেছে তারা। মানে জুলাইতে শুরু করেছে, অগাস্টের 5 তারিখের মধ্যে একটা বিজয় সূচিত করেছে। তো সে জায়গা থেকে তো আমরা আশাবাদী হতেই পারি। তো আপনি যে কথাটা শুরু করেছেন, আপনার মাধ্যমে দর্শকদেরকেও ধন্যবাদ জানাই। সেলিম ভাই আছেন এখানে, আপনাকেও ধন্যবাদ। দেখেন, যে কোনো কিছু নতুন করে করা খুব কঠিন একটা কাজ। আমরা সবসময় একটা কথা বলি না যে স্বপ্ন এবং বাস্তবতাকে মেলানো যায় কিনা, স্বপ্ন আর বাস্তবতার মধ্যে অনেক পার্থক্য থাকে। ছাত্ররা যে বিদ্রোহ, বিপ্লব বা আন্দোলন যেটা করেছে, এটাতে বলা যায় যে তারা বিরাট একটা সাফল্য পেয়েছে। কিন্তু রাজনৈতিক দল করার কাজটা কিন্তু একটু জটিল, একটু কঠিন। ইতিমধ্যে তারা কিন্তু টেরও পাচ্ছে, দেখেছেন যে নানা রকমের এবং দল গঠন পূর্ব রাজনীতির চর্চার দিকে যদি আমরা তাকাই, সেভাবে যদি মূল্যায়ন করতে বলি, হ্যাঁ দেখেন, মানে একটা পলিটিক্যাল পার্টি গঠন হয় নানা প্রসেসের মধ্য দিয়ে। আমাদের দেশে যে রাজনৈতিক দলগুলো আছে, এখানে আপনি দেখবেন কিছু দল হয়েছে ক্ষমতার হয়ে দল গঠন করেছে। যেমন ধরেন জাতীয় পার্টি বিএনপি, ইভেন আওয়ামী লীগকেও আপনি বলতে পারেন, কারণ আওয়ামী লীগের শেখ মুজিবুর রহমান কিন্তু মুসলিম লীগের মন্ত্রী ছিলেন। সেখানে একটা ক্ষমতার অবস্থা আগে থেকেই ওনাদের ছিল। এমন অভিযোগের তীর কিন্তু ছাত্রদের নতুন রাজনৈতিক দলের দিকেও যাচ্ছে। এটা মানে অভিযোগের তীর তো যেতেই পারে, কিন্তু অভিযোগ কে করবে? ধরেন বিএনপি অভিযোগ দিচ্ছে বা অন্যরা অভিযোগ দিচ্ছে। যেমন ধরেন বাকশাল, যে আওয়ামী লীগ যে দলটা করেছিল বাকশাল, সেটা তো ফুল ফ্লেজেড আপনার ক্ষমতায় থেকে দলটা তৈরি করেছে। তো কথা হচ্ছে যে এই যে একটা নতুন রাজনৈতিক বন্দোবস্ত বা রাজনৈতিক প্রক্রিয়ার কথা বলা হচ্ছে, ছাত্ররা যখন এখন দল করতে এসেছে, যেমন প্রথমেই কিছু বিতর্ক কিন্তু হয়েছে। আমরা যদিও এই বিতর্কগুলোকে, আমি ব্যক্তিগতভাবে বা আমাদের দলের পক্ষ থেকে আমরা মনে করি যে আমরা বিতর্ক তুলতে চাই না। আমরা চাই যে নতুনরা কিছু করুক, তাদের কিছু ভুল ত্রুটি হবে, সেখান থেকে তারা শিখবে। আমরা কিন্তু অনেক ভুল ত্রুটি করেছি, ভুল ত্রুটি শিখতে শিখতে মানে শেখার তো কোনো শেষ নাই। তো আমরা যেটা বাধাটা যেটা দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে এখানে মানে নেতৃত্বটাই হয়েছে সবাই তরুণদের নেতৃত্ব। যে কোনো কিছুতে একটা ভেরিয়েশন থাকতে হয়। যেমন ধরেন বিদ্রোহ তো ছাত্ররা করেছে, বিপ্লব তো ছাত্ররা করেছে, কিন্তু কেন তাদের ডক্টর ইউনূসের মতো একটা লোককে প্রয়োজন হলো? ডক্টর ইউনূস তো 80-র ঊর্ধ্বে বয়স, তাই না? সেখানে আরও অনেক অভিজ্ঞ মানে উপদেষ্টা যারা আছেন তাদের অনেক বয়স। তাহলে নবীন আর প্রবীণ, অভিজ্ঞতা এবং আজকের যে গতি, এই দুটোর কিন্তু কি থাকতে হয়? মিল থাকতে হয়। ছাত্রদের এটা আমি একটা লিমিটেশনস দেখতে পাচ্ছি, যে তাদের নেতৃত্বের মধ্যে সবাই তরুণ। এটা একদিকে গতির জায়গা থেকে, উন্নতির জায়গা থেকে, নতুনত্বের জায়গা থেকে গ্রহণযোগ্য, কিন্তু অভিজ্ঞতার জায়গা থেকে এখানে সীমাবদ্ধতা থাকতে পারে, 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে আপনি যেটা বলেছেন যে ছাত্ররা একটা কাঠিন্য জায়গা থেকে এসেছে, এবং সেখানে কিন্তু কোনো রাজনৈতিক ভেদ ছিল না। তখন ছিল রাজনীতির ঊর্ধ্বে সবাই, সব রাজনৈতিক দলের পক্ষ থেকে তারা সাপোর্ট পেয়েছে। এখন যখন তারা রাজনৈতিক দল করতে যাবে, তখন তাদেরকে অনেকে সমর্থন প্রত্যাহার করে নেবে, বা দলের লোকগুলো আস্তে আস্তে তাদের কাছ থেকে একটু দূরে সরে যেতে পারে। তো এই জায়গায় তারা তখন এটা বাস্তবতা মোকাবেলা করতে হবে। রাজনীতিতে দুটো জিনিস খুবই গুরুত্বপূর্ণ, একটা হচ্ছে আর্থিক স্বচ্ছতা, আর একটা হচ্ছে নৈতিক চারিত্রিক একটা ব্যাপার থাকে। তো এই জায়গাটা যদি তারা উতরাতে পারে, এবং গণতান্ত্রিক যেই চ্যালেঞ্জটা তারা বলছে যে গণতন্ত্রের চর্চা করবে দলের মধ্যে, গণতন্ত্রের চর্চাটা আমরা যত সহজে বলি না,
বাস্তবে করতে গেলে খুবই কঠিন। এবং তারা বলছে তারা আদর্শের রাজনীতি করতে চায়, তারা নেতা নির্ভর না নীতি নির্ভর রাজনীতি করবে। কিন্তু ছাত্র সংগঠন নিয়ে আমরা দেখছি এক ধরনের বিভক্তি তৈরি হয়েছে, আমরা পদ নিয়ে বিভক্তি দেখছি। তাহলে তো পুরনো সেই চিরাচরিত রাজনীতির সংস্কৃতি আমরা দেখতে পাচ্ছি, তাই নয়? না, হঠাৎ করে তো পুরানোকে আপনি একদিনে বাদ দিতে পারবেন না। আমরা যেটা বলি, আপনি তো মিডিয়ার মানুষ বুঝবেন, আমরা আমাদের যারা এডিটর আছে তারা দুটো ইউজ করি আমরা, একটা হচ্ছে কাট আর একটা হচ্ছে ডিজলভ ওয়ে। কাট এবং ডিজলভ ওয়ে, তো অ্যাকচুয়ালি সাস্টেইনেবল ওয়ে হচ্ছে ডিজলভ ওয়ে, মানে একটা আস্তে আস্তে মিলিয়ে যাবে আর একটা আস্তে আস্তে উদীয়মান হবে। তো আমাদের পুরানো যে ধাঁচ সেটা কিছু থাকবে, সেটা আস্তে 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 সেটার উপর দিয়ে নতুনত্বটা, অর্থাৎ ওই ডিজলভ ওয়েতে নতুনটাকে আমরা মানে আমাদেরকে ধারণ করতে হবে। যেমন আমরা যে দলটা করেছি, আমাদের দলে কিন্তু আমরা প্রথম কাউন্সিলটা করেছি ৪র্থ বছরে এসে, প্রথম কাউন্সিল, এবং গণতান্ত্রিক ভিত্তিতে করেছি। সেজন্য কিন্তু আমরা প্রচুর মানুষের কাছ থেকে অ্যাপ্রিসিয়েশন পেয়েছি, সবাই আমাদেরকে সাধুবাদ জানিয়েছে। তো এখন কথা হচ্ছে, আমার দল যখন বড় হয়ে যাবে তখন আমি এই গণতান্ত্রিক ধারাটা রক্ষা করতে পারলে তাইলে বোঝা যাবে যে হ্যাঁ, আমি একটা নতুন জিনিসকে স্টাবলিশ করতে পেরেছি। এখন ছাত্রদের দেখা যাচ্ছে তারা কিন্তু একটা জোয়ারের মধ্যে আছে, তারা যেহেতু ক্ষমতার কাছাকাছি আছে, তারা একটা বিপ্লবে, একটা গণ অভ্যুত্থানে বিজয়ী হয়েছে, এবং দলমত নির্বিশেষে আমরা সবাই তাদেরকে সাপোর্ট দিয়েছি। ইভেন এখনও আমরা ছাত্রদেরকে ওয়েলকাম করছি, শুভকামনা জানাচ্ছি, কারণ আমরা মনে করি যে আসলে এই রাজনীতির ধারায় এই যে বিএনপি আওয়ামী লীগ প্রতিশোধের রাজনীতি, প্রতিহিংসার রাজনীতি যেটা চর্চা হয়ে এসেছে, এবং ট্যাগিং পলিটিক্স যেটা ছিল, আমাদের পদের দ্বন্দ্বের যে পলিটিক্স ছিল, যেমন আজকে আমার কাছে ছাত্রদের যেহেতু দেখলাম যে পদ বঞ্চিতরা মিছিল করছে, তো এখানে একটা কথা তো এসেই যায় যে তোমরা কি তাহলে পদের জন্য আন্দোলন করছো? বা দেখবেন যে নতুন যে দল হচ্ছে সেখানেও কিন্তু একটা বিভক্তি, পদ নিয়ে বেশ কিছুদিন ধরে আমরা বিভক্তির অভিযোগ শুনে এসেছি হচ্ছে। তো এই জায়গাগুলোতে যে একটা মোটিভেশন চালানো, যে আমাদের কাছে কি, আমরা বলি না যে পদের চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়, আমরা তো এটা বলি। তো এই মোটিভেশনগুলো তারা যদি ভবিষ্যতে আস্তে আস্তে দেয়, এবং তারা যদি গণতান্ত্রিক প্রক্রিয়াটা অবলম্বন করে এবং স্বচ্ছতা এবং জবাবদিহিতার জায়গাটা যদি ঠিক রাখতে পারে, আমি ছাত্রদের কাছ থেকে আশাবাদী হতে চাই যে তারা। মুজিবুর রহমান মঞ্জু, আপনি বারবার স্বচ্ছতা জবাবদিহিতার প্রসঙ্গটা আছে, একটু জানতে চাই। অনেকেই এখন পর্যন্ত প্রশ্ন রাখছে যে রাজনীতি বাংলাদেশের প্রেক্ষাপটে নির্বাচন ব্যয়বহুল ব্যাপার, ছাত্রদের পৃষ্ঠপোষকতা আসলে কোথা থেকে আসবে? দেখেন, আমরা যদি সমালোচনার দৃষ্টিতে দেখি একরকম, আর যদি প্লেন মানে সাইট নিয়ে দেখি, মানে সাধারণ দৃষ্টি দিয়ে আমরা দেখি, আমরা দেখেছি যে ছাত্ররা যখন আপনার ওই যে আপনার খেয়াল আছে বন্যা যখন হয়েছিল, তখন কিন্তু তারা একটা জেনারেল অ্যাপিল করেছিল যে আমাদেরকে আপনারা ত্রাণ সাহায্য দেন। তখন হিউজ ত্রাণ তারা পেয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে তো একেবারে লাইন ধরে গিয়ে মানুষ টাকা দিয়েছে। দুর্যোগে সাহায্যকারীরা কি রাজনৈতিক দল গঠনে সাহায্য করবে? প্রশ্ন হচ্ছে সেটাই, করবে যদি তারা সে ক্রেডিবল। যেমন ধরেন ত্রাণ নিয়েও কিন্তু প্রশ্ন সৃষ্টি হয়েছিল, আপনি জানেন যে ত্রাণের অনেক টাকা রয়ে গেছিল, এগুলো ডিস্ট্রিবিউট করা হয় না, এটা নিয়েও কিন্তু সমালোচনা হয়েছে। তো আমি সমালোচনাটাকে যদি তারা গ্রহণ করতে পারে এবং সেটাকে গ্রহণ করে যদি তারা সংশোধিত হতে পারে, তাহলে কিন্তু তাদের ভবিষ্যৎ আছে। এখন কথা হচ্ছে যে এই যে আপনি যেটা বলছেন আর্থিক উৎস কি হবে, আর্থিক উৎসটা তাদেরকে ওইটাই মেনটেন করতে হবে, যেটা হচ্ছে ক্রাউড ফান্ডিং, জনগণের থেকে চাঁদা নিয়ে, মানুষের কাছ থেকে সহযোগিতা নিয়ে যদি তারা করে। কিন্তু যেহেতু তারা ক্ষমতায় আছে, তখন কিন্তু এক ধরনের কায়েমি স্বার্থবাদীরা তাদেরকে সাহায্য করতে চাইবে কিছু বিনিময়ে। সেই জায়গাটায় তারা নিজেদেরকে যদি নিয়ন্ত্রণ করতে পারে, এবং এটা কিন্তু তাদের জন্য একটা পরীক্ষা, এটা যদি উত্তীর্ণ হতে পারে তাইলে তারা কিন্তু দাঁড়িয়ে যেতে পারে। আপনি আশাবাদী হতে চান? ধন্যবাদ জানাচ্ছি। আশা ছাড়া তো কিছু করার নেই, কারণ আমাদের পেছনের দিকে তো হতাশা বেশি। তাই সামনে শাহাদাত হোসেন সেলিম, আমি ছাত্রদের নতুন রাজনৈতিক দল প্রসঙ্গে বলছিলাম। গণবিপ্লবের মুখে আওয়ামী লীগ পালিয়ে গেছে, আমরা রাজনৈতিক অঙ্গনে যে শূন্যতা দেখছি, সেই শূন্যতা পূরণে ছাত্রদের নতুন দল কিভাবে ভূমিকা রাখতে পারবে, আর নতুন দলকে কেন্দ্র করে রাজনীতির সমীকরণটা কি হতে যাচ্ছে সামনের দিনে? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ আমার সহ আলোচক, বাংলাদেশের রাজনীতির আগামী দিনের উজ্জ্বল নক্ষত্র এবং মানে সর্বজন গ্রহণযোগ্য একজন ব্যক্তিত্ব জনাব মঞ্জুর ভাই, এবি পার্টির চেয়ারম্যান। উনি যেটা বলেছেন তার সাথে আমার কিছুটা একমত, কিছুটা দ্বিমত আছে। এবং আপনি যেটা বলেছেন যে আওয়ামী লীগ পালিয়ে যাওয়ার পরে রাজনৈতিক শূন্যতা, আওয়ামী লীগ রাজনীতি পালিয়ে যাওয়ার পরে কোনো রাজনৈতিক শূন্যতা সৃষ্টি হয়নি। কারণ আওয়ামী লীগ যে মতবাদে বিশ্বাস করত, যে মতবাদে বিশ্বাস করতো, শেখ হাসিনা পালিয়ে যাওয়ার সাথে সাথে সেই মতবাদটা অনেকটা আপনার পালিয়ে গেছে। সেখানে আওয়ামী লীগের রাজনীতি নিয়ে নতুন করে ঘুরে দাঁড়ানোর মতো
অথবা আওয়ামী লীগকে ধারণ করে রাজনীতি করার মতো তো ছাত্র সাদাত সংগঠন। হোসেন সেলিম, আমার প্রশ্নটি এই জায়গায় ছিল, বর্তমান সময়ে বলা হচ্ছে যে বিএনপির আসলে সেভাবে কোনো প্রতিদ্বন্দ্বী নেই, সেই প্রতিদ্বন্দ্বীর জায়গাটা নতুন রাজনৈতিক দল নিতে পারবে কিনা? না, বিএনপির কোনো প্রতিদ্বন্দ্বিতা নাই সেটাও ঠিক না। বিএনপি প্রতিদ্বন্দ্বী অবশ্যই আছে, ইতিমধ্যে মাঠে আমরা বিভিন্নভাবে বিএনপি প্রতিদ্বন্দ্বী দেখছি। কিন্তু আপনি প্রতিদ্বন্দ্বী না থাকলে আপনি আপনার কপট একটা প্রতিদ্বন্দ্বী সৃষ্টি করা তো কোনো মানে এটা কোনো সংকট আরো বৃদ্ধি করবে। আপনার যদি প্রতিদ্বন্দ্বী না থাকে তাহলে আপনি জোর করে যদি প্রতিদ্বন্দ্বী বানাতে যান, আপনার জোর করে যদি চাপিয়ে দিতে চান, তাহলে এখানে একটা জোর করে কি কেউ প্রতিদ্বন্দ্বী বানাতে চাইছে? মনে হচ্ছে যে চাচ্ছে, কেউ না কেউ চাচ্ছে। বিশেষ করে যেটা আপনার এই যে বর্তমান সরকারের যে অবস্থানটা, আপনি বলছেন যে যে কোনো সংকটে সবাই রাজনৈতিক দলগুলো বর্তমান সরকারের পক্ষে যায়, কিন্তু সেভাবে আবার যায় না। না যাওয়ার কারণটা হলো যে সরকারের যে উদাসীনতা অথবা যে সরকারের পক্ষপাতিত্বতা, এই সরকারের পক্ষপাতিত্বতা একেবারে স্পষ্ট হয়ে গেছে। কোন কোন ক্ষেত্রে সরকার পক্ষপাতিত্বতা করছে বলে মনে করেন? একটি নতুন রাজনৈতিক দল গঠনের প্রক্রিয়ার সাথে সরকারের যে পক্ষপাতিত্বতা, এটা একেবারে স্পষ্ট হয়ে গেছে, এবং যে কারণে আমরা নতুন রাজনৈতিক দল নিয়ে আশাবাদী না। যদিও আপনার অনেক শহীদ এবং শুভাকাঙ্ক্ষী আত্মীয় স্বজনরা বলেন যে আপনি যেভাবে নতুন রাজনৈতিক দল অথবা ছাত্রদের যে সমালোচনা করছেন সেটা কাম্য নয়। ব্যাপারটা হলো যে এটা ধরেন একটি প্রাচীর ভাঙতে যদি শতাধিক আঘাত করতে হয়, শততম আঘাত ছাত্ররা করেছে, 99টা আঘাত কিন্তু 15 বছর যাবৎ আমরা মঞ্জু ভাইরা আমরা করে এসেছি। শততম আঘাত করার কারণে যদি 99টা আঘাতের সমস্ত বিষয়গুলোকে আপনি ভুলে যান, আপনি সর্বশেষ আঘাতটা করে দেওয়ালটা ভেঙেছেন, এটা সমস্ত কৃতিত্ব আপনি নেন। এবং মাত্র কয়েকজন, 1 ডজন ব্যক্তি হবে না, 1 ডজন ব্যক্তির প্রচণ্ড রাজনৈতিক উচ্চাকাঙ্ক্ষাকে বাস্তবায়ন করার জন্য যদি সমস্ত রাজনৈতিক অঙ্গনকে আপনি একটা অস্থিরতার মধ্যে ফেলে দেন, দেশকে যদি একটা অস্থিরতার মধ্যে ফেলে দেন, সেটা তো আমাদের মধ্যে কাম্য নয়। কারণ আমরা বহু বছর রাজনীতি করেছি, আমার রাজনৈতিক বয়স 55 বছরের কম না, অনেক উত্থান পতন দেখেছি। আমি জাসদের রাজনীতির ব্যাপক উত্থান দেখেছি, আবার পতন দেখেছি। আমি ডক্টর কামাল হোসেনদের রাজনীতির উত্থান দেখেছি, পতন দেখেছি। আমি কাদের সিদ্দিকের রাজনীতির উত্থান দেখেছি, আমি পতন দেখেছি। লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপির একটা ব্যাপক উত্থানে আমার বিশাল ভূমিকা ছিল, বিশাল একটা উত্থান, একটা বিরাট জাগরণ, সেটার আবার পতনটা আমি দেখেছি। সুতরাং রাজনীতি এক জিনিস, রাজনীতি করাটা এক জিনিস, রাজনীতি টিকে থাকাটা এক জিনিস। আপনি ঢালাওভাবে রাজনীতি করতে পারেন, আপনি ঢালাওভাবে রাজনৈতিক দল করতে পারেন, কিন্তু এই যে মঞ্জু ভাই 4টা বছর হাঁটি হাঁটি পা পা করে একের পর এক বিভিন্নভাবে কর্মসূচি পালন করে এবং একটা বাংলাদেশের ব্যতিক্রমধর্মী একটা কাউন্সিল অধিবেশন করে ওনারা কিন্তু রাজনৈতিক অঙ্গনে একটা সাড়া ফেলেছেন এবং একটা দৃষ্টি আকর্ষণ করছেন। দৃষ্টিটা একদিনই ব্যাপকভাবে হয় নাই, আস্তে আস্তে হচ্ছে এবং ভবিষ্যতে এটা আরো প্রসারিত হবে। কিন্তু ছাত্র সংগঠনগুলো যে নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা বলছেন, আজকে তো প্রমাণ করে দিলেন যে নতুন রাজনৈতিক বন্দোবস্তের কিছু নেই। সেই পদ নিয়ে মারামারি, কাড়াকাড়ি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্রদেরকে নির্মম এবং নিষ্ঠুরভাবে যেভাবে আঘাত করেছে, সেটা তো নতুন রাজনৈতিক বন্দোবস্তের কোনো ক্রাইটেরিয়ার মধ্যে পড়ে না। তারা যে ক্ষমতা যাওয়ার জন্য যে অন্যদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করে কথা বলা, আমরা টকশোতে অনেকের সাথে কথা বলতে বিব্রত বোধ করতাম, কারণ আমাদের 55 বছরের রাজনীতি, আমাদের হাঁটুর সমান যারা আছেন তাদের যে ভাষায় আমাদের সাথে কথা বলতো তাতে আমরা স্বস্তি বোধ করতাম না। এখন একটা নতুন রাজনৈতিক দল করবে, 1 লক্ষ লোক সমাবেশ করবে, 3 লক্ষ লোক সমাবেশ করবে। দেখুন, আমরা একটা রাজনৈতিক দল চালিয়ে যেতে আমাদেরকে কি পরিমাণ হিমশিম খেতে হয়, আমাদের একটা নির্বাচনী এলাকায় কাজ করতে কি পরিমাণ হিমশিম খেতে হয়, সারা 300টাই আসনের মধ্যে রাজনীতি করা এবং একটা রাজনৈতিক দল পরিচালনা করা, 1 লক্ষ লোকের সমাবেশ করা, এটা চারটিখানি কথা নয়। এটার পিছনে যদি ব্যাপকভাবে সরকারের সহযোগিতা অথবা একটা বেস্টেড ইন্টারেস্টেড গ্রুপের সহযোগিতা না থাকে তাহলে এটা হয় না। এবং এই মুহূর্তে যেটা আমি বারবার ডে 1 থেকে বলে আসছি যে ছাত্ররা ক্ষমতার অংশীদারিত্ব নেওয়ার দরকার ছিল না, উপদেষ্টা পরিষদে যাওয়ার তাদের দরকার ছিল না। তারা যদি রাজনৈতিক দল করার চিন্তাই থাকতো তাহলে তারা আজকে উপদেষ্টা পরিষদকেই আজকে একটা বিতর্কের মুখে ফেলে দিয়েছে। কিন্তু রাজনৈতিক দলগুলো থেকে যে দাবি করা হয়েছিল যে রাজনীতি করলে পদত্যাগ করে তারপরে রাজনৈতিক দল গঠন করুন, নাহিদ ইসলাম সব ক্ষমতা ছেড়ে জনতার কাতারে এসে দেশের 53 বছরের রাজনৈতিক ইতিহাসে এক অনন্য নজির তৈরি করেছেন বলে মন্তব্য করেছে জাতীয় নাগরিক কমিটি। যেটা জাতীয় নাগরিক কমিটি করতে পারে, বাংলাদেশের একজন ব্যক্তিও বলবে না যে অনন্য নজির সৃষ্টি করেছেন, বরঞ্চ বলবেন যে একটা খারাপ নজির সৃষ্টি করেছেন। কারণ তিনি উপদেষ্টা পরিষদ থেকে পদত্যাগ করে আসার পরে ওনার প্রতি তো সরকারের প্রকাশটা থাকবে, প্রোটোকলের প্রকাশটা থাকবে, রাষ্ট্রীয় প্রকাশটা থাকবে। ওনার অনুসারী যারা আছেন, ওনার সহকর্মী যারা আছেন, তারা আপনার মন্ত্রিসভায় রয়ে গেছেন, উপদেষ্টা মণ্ডলীতে নামে বেনামে রয়ে গেছেন।
তাহলে যে এখানে একটা কিংস পার্টি, আমাদের অতীত অভিজ্ঞতা দেখুন, বিএনপিও রাষ্ট্রীয় ক্ষমতা থেকে জন্মগ্রহণ করেছে। বিএনপি যখন রাষ্ট্রীয় ক্ষমতা থেকে জন্মগ্রহণ করে তার আগে কিন্তু আপনার তারা জাগদল, জাতীয়তাবাদী গণতান্ত্রিক দল নামে একটা জাগদল করেছেন। সেই সময়কার রাজনীতিবিদদের মধ্যে অন্যতম শ্রেষ্ঠ একজন রাজনীতিবিদ ছিলেন যারা মশিউর রহমান যাদু মিয়া। সামরিক শাসন থেকে গণতন্ত্র উত্তরণের প্রক্রিয়া তার একটা অবিস্মরণীয় ভূমিকা ছিল। তখন তিনি এই মানে জাগদলকে একটা জোটে রূপান্তরিত করে, জোটকে একটা দলে রূপান্তরিত করার কাজে যখন ব্যস্ত ছিলেন, তখন একদিন পত্রিকায় হেডিং দিয়েছে রাজনীতি জাদুকা খেল নেই। কিন্তু মশিউর রহমান যাদু মিয়া দেখিয়ে দিয়েছেন রাজনীতি জাদুকা খেল। তিনি সেই ভাসানী নেপের মতো পুরনো সংগঠনকে বিলুপ্তি করে জাতীয়তাবাদী গঠন করেছেন। সবাই আবার মশিউর রহমান যাদু মিয়া নয়। সবাই নিজকে যদি মশিউর রহমান যাদু মিয়া মনে করে, সবাই যদি মনে করে যে না আমি ক্ষমতার ছত্রছাড়া রাজনৈতিক দল গঠন করলাম এবং সে রাজনৈতিক দল আপনার একদম জনগণ রূপে নিল, ব্যাপারটা সেরকম না। আমরা 86 সালেও দেখেছি জাতীয় ছাত্র সমাজ যখন গঠন করা হয়েছে তখন জাতীয় ছাত্র সমাজের নেতারা বিভিন্ন উপজেলায় যেতেন। টিউনো বা তৎকালীন উপজেলা চেয়ারম্যানের গাড়ি নিয়ে যখন তারা বিভিন্ন জায়গায় যেতেন, তারা কিন্তু সেখান থেকে পিটুনি খেতেন। এখানে আমাদের ছাত্ররা পিটুনি খাক, আমাদের সন্তানরা পিটুনি খাক সেটা চায় না। তারা নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা বলছেন, নতুন সংস্কৃতির কথা বলছেন, সেটা তো ওনারা চর্চা করে দেখাতে পারছেন না। ওনাদের এই মানে আপনার বিভিন্ন জায়গায় যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে কমিটি গঠন করার প্রশ্নে আপনার রোড আপনার ব্যারিকেড করে ঘন্টার পর ঘন্টা মানুষের কষ্ট দিয়েছে, রেলপথ অবরোধ করে কমিটি বাতিল করার জন্য কষ্ট দিয়েছে, আপনার চট্টগ্রামের ওয়াসার মোড়ে 4-5 ঘন্টার অবরোধ করে সারা জাতিকে কষ্ট মানে মানে সমস্ত নাগরিক কষ্ট দিয়েছে। তার মানে কি নতুন কিছু তারা করতে পারছেন না। এরকম রাজনৈতিক কর্মসূচি আমরা বিভিন্ন দলের অন্যান্য দলেরও দেখেছি। না আপনি তো তাইলে আপনি এটাকে নতুন বন্দোবস্ত বলবেন কেন? আপনি সুযোগ ছিল জনাব শাহাদাত হোসেন সেলিম যে সরকারের উপদেষ্টা পরিষদে থেকে নেপথ্যে থেকে রাজনৈতিক দল পরিচালনা, আপনি সেটাকে নতুন রাজনৈতিক বন্দোবস্ত বলতে পারেন না। সবচেয়ে ভালো হতো এবং আমি আজকে তাদেরকে 100% সমর্থন করতাম যদি তারা সেদিন মন্ত্রী ও উপদেষ্টা পরিষদে যোগদান না করে একটা প্রেশার গ্রুপ হিসেবে গত 5 মাসে সারা বাংলাদেশ চষে বেড়াতেন, নতুন রাজনীতির মশাল হাতে নিয়ে বিভিন্ন জনকে সংগঠিত করতেন, নতুন একটা বার্তা দিতেন। আপনার এই ঘুণে ধরা রাজনীতির বিপরীতে তারা যদি বলতো যে আমরা নতুন একটা আলো দিশারি হিসেবে আপনাদের সামনে উপস্থিত হতাম, সেটা তো তারা করতে পারেন নাই। তরুণদের রাজনীতি সহ্য হচ্ছে না অনেকে, বিষয় আলোচনায় ফিরতে চায় একটা বিরতির পর তারা সেই সুযোগটা হারিয়েছে। সহ্য অসহ্যের কোনো ব্যাপার না, আমরা হলো সহ্য করে। আবারও আমন্ত্রণ, দেখছেন দেশ টেলিভিশনের নিয়মিত আয়োজন দেশ সাম্প্রতিক, নিবেদন করছে আড়াইল অ্যাঙ্গেল চ্যানেল স্কোয়ার বার। আজকের আলোচনা চলছে নতুন রাজনৈতিক দল নির্বাচনের চ্যালেঞ্জ এই শিরোনামে। আবারও ফিরছে আলোচকদের কাছে। জনাব শাহাদাত হোসেন সেলিম, যেমনটি আসলে ছাত্ররা অভিযোগ করছে তরুণদের রাজনীতি সহ্য হচ্ছে না অনেকের, আমি একটু পাল্টা প্রশ্ন রাখতে চাই যে তরুণদের জাতীয় রাজনীতিতে দেখতে আমরা কতটা প্রস্তুত? না সহ্য হচ্ছে না এটা কোনো ব্যাপার না, সহ্য অবশ্যই হচ্ছে। সহ্য না হওয়ার কারণে কারণ আমাদের সহ্য করতে হবে, আমরা বাধ্য সহ্য করতে। যদি বাধ্য না হলে আমরা বলতাম যে বাবারা তোমরা আগে লেখাপড়াটা শেষ করো, কর্মজীবনে প্রবেশ করো, তারপর জয়জবলে হয় রাজনৈতিক নতুন দল করো অথবা বিদ্যমান রাজনৈতিক দলে যোগদান করো। এখন আজকে এমন একটা সময় তারা তাদের রাজনৈতিক সংগঠনটা একটা ছাত্র সংগঠনের জন্ম দিল, যেদিন আজকে আহতরা আজকে রাজপথে ধর্ণা দিচ্ছে তাদের চিকিৎসার জন্য। আজকে বেসরকারি বিশ্ববিদ্যালয়দেরকে ছাত্রদেরকে বেধড়ক পিটিয়েছে, যে বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদের অবদান সবচেয়ে বেশি। আমরা তাদেরকে ফার্মের মুরগি বলতাম, কিন্তু তারা যে বুক চেটিয়ে লড়াই করতে জানে তা তো আপনার প্রমাণ করে দিয়েছে। দেখুন আমার সন্তান ইংলিশ মিডিয়ামে লেখাপড়া করতো, জীবনে কোনোদিন তার সাথে একটি শব্দ রাজনৈতিক বাক্য উচ্চারণ করি নাই এবং তার সাথে কখনোই কোনো কথা হয়নি। এই আন্দোলনের সময় সে দেশে ছিলেন, তাকে তো ঘরে তার মা বেঁধে রাখতে পারেন নাই, সেও তো ঝাঁপিয়ে পড়েছে এই আন্দোলনে। আমরা তো কাউকে ঘরে রাখতে পারি নাই, কিন্তু ব্যাপারটা আমরা এখন সহ্য করতে হবে। কারণ আপনারা যে যখন বন্যার সময় ত্রাণের ব্যাপারে টিএসসিতে অনেক মহিলা গলার হার মানে খুলে দিয়েছে এবং তারা বলেছে যে 10-12 কোটি টাকার মতো উঠেছে, 1-1.5 কোটি টাকা খরচ করেছে, বাকিটা ব্যাংকে রেখেছে। কি জন্য? পুনর্বাসন করার জন্য। কোথায় পুনর্বাসন করেছে? একটা পুনর্বাসনে তারা দেখাতে পারবে? তারা তো ব্যস্ত হয়ে পড়েছে আপনার ওই প্রমোশন, তারপরে পদায়ন, তারপর টেন্ডার বাণিজ্য, তারপর ক্ষমতার ভাগাভাগি, এগুলো যদি না করতো তাহলে কিন্তু তাদের ইমেজটা ছিল আকাশচুম্বী। এবং তারা যদি সরকারে যোগদান না করে একটা প্রেশার গ্রুপ হিসেবে কাজ করে বাংলাদেশের জনগণকে সংগঠিত করতো, সেটাও ভালো হতো। এখানে তারা আজকে সরকারের পৃষ্ঠপোষকতায় একটা বড় জমায়েত করে একটা দল করতে পারবেন ঠিকই, কিন্তু তাদের মধ্যে তো প্রধান মুখ নাই। একদিকে প্রধান মুখ থাকতে হয় রাজনীতিতে, সেই প্রধান মুখটা নাই। আরেকদিকে খুব স্বল্প সময়ে
মানে একদম সর্বশেষ ধরেন যে অনেকেই বলে যে 90 মিনিটের খেলায় আমরা মানে 88 মিনিট পর্যন্ত গোল শূন্য রাখলাম, একজন স্ট্রাইকার নেমে এসেই সে গোল করলো, সমস্ত ফোকাস তার দিকে, ওই রকম ফোকাসের কেউ এখানে নেই, যে কারণে তাদেরকে হোঁচট খেতেই হবে। হোঁচট খেতে হবে এই কারণে আমরা বুঝতে পারছি না তারা কার বুদ্ধি নিয়ে চলছেন। এখানে নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা বলে তারা পুরনো যে কোনো একটা রাজনৈতিক দলে যোগদান করতে পারতো, অথবা রাজনৈতিক দলকে যোগদান করে সেই রাজনৈতিক দলকে সমৃদ্ধ করতে পারত, সেই রাজনৈতিক দলকে আরও তারা নিয়ন্ত্রণ করতে পারত, সেটা তাদের জন্য ভালো হইতো। এবং একটা রাজনৈতিক দল যেটা বললো, একটা হলো যে একটা জবাবদিহিতা এবং সততা এবং এবং আর্থিক একটা বিষয় একটা রাজনৈতিক দল পরিচালনা করার ব্যাপারে। এই একটা বিশাল অফিস নিয়ে একটা রাজনৈতিক দল করছে, এগুলো প্রশ্নবোধক। আজকে আবার নতুন করে বন্যা হোক, আগের মতো সেই ত্রাণ তারা পাবেন না। আগে যেই মানে সবাই দলমত নির্বিশেষে আমরা যেই ঝাঁপিয়ে পড়েছিলাম স্বৈরাচারী সরকারকে মানে আপনার পতনের জন্য, তাকে উৎখাত করার জন্য, আবার একটা ডাক আসলে কিন্তু তারা সেই ডাকটা পাবেন না। তারপরও আমি তাদের রাজনৈতিক দলের প্রতি শুভকামনা করছি, আমি তাদেরকে শুভাশিস দিচ্ছি, তাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি, তাদেরকে আশা করছি গতানুগতিক রাজনীতি তার বাইরে এসে তারা রাজনীতি করার জন্য। কিন্তু ইতিমধ্যে বিভিন্ন জায়গায় যে ইন্ডিকেশন আমি বললাম, এই যে পথবঞ্চিতরা আপনার রাস্তা অবরোধ করছেন, তারপর নিজেরা হানাহানি করছেন, একে অপরকে চাঁদাবাজ বলছেন, একে অপরকে টেন্ডারবাজ বলছেন, এতে করে নতুন কিছু হবে না। রাজনীতিতে হয়তো একটা বিশৃঙ্খলা একটা আশঙ্কা করছি। একটা আপনার যে হুঁশিয়ারিটা সেনাপ্রধান উচ্চারণ করেছেন, তারও একটা কারণ দেখছি যে এই ধরনের, দেখুন শহীদের রক্তের দাগ না ফুরানোর আগেই আপনার ছাত্র দলের মানে ছাত্র সমন্বয়করা আপনার পতিত সরকারের আপনার অস্ত্রধারী কাউন্সিলরদেরকে নিয়ে মিটিং করে বলছেন যে নতুন একটি রাজনৈতিক দল হবে, এই নতুন রাজনৈতিক দলকে আপনাদের সমর্থন করতে হবে। আবার তারা বিভিন্ন উপজেলায় টেলিফোন করে বিভিন্ন আওয়ামী লীগ নেতাদেরকে বলছেন যে 5ই আগস্টের পরে যাদের নামে মামলা হয় নাই, যারা নতুন রাজনৈতিক দল করতে চায় আমরা তাদেরকে স্বাগতম জানাবো। তার মানে তারা তো নতুন কোনো আপনার বন্দোবস্ত করতে পারছেন না, নতুন কোনো মানে আলোর দিশারি আমাদের সামনে হাজির করতে পারছেন না। কিন্তু যেটা আমরা আশঙ্কা করছি, নির্বাচনকে তারা প্রকাশ্যে বলছে যে আমরা আমাদের সংগঠিত যতদিন পর্যন্ত না হই ততদিন পর্যন্ত নির্বাচন দেওয়া যাবে না, তারপর ততদিন পর্যন্ত নির্বাচন করা যাবে না। এতে করে এই জায়গাটা থেকে আপনার কাছ থেকে শুনতে চাই, আমরা দেখছি প্রধান উপদেষ্টা ঐক্যের উদ্যোগ নিয়েছে এবং জাতীয় ঐকমত্য কমিশন গঠন হলো, প্রথম সভা অনুষ্ঠিত হলো, কিন্তু বাস্তবতা তো আমরা দেখছি পুরোপুরি ভিন্ন। আমরা অভিযোগ পাল্টা অভিযোগের রাজনীতি দেখছি এবং রাজনৈতিক অঙ্গনে আমরা সর্বময় অনৈক্য যদি বলি সেটিও আমার মনে হয় ভুল বলা হবে না। এবং সেনা প্রধানকে পর্যন্ত সতর্ক বার্তা দিতে হচ্ছে। রাজনৈতিক দলগুলো এবার সচেতন হবে কি? সেলিম ভাইয়ের কথা ধরে কিছু কথা বলি। সেলিম ভাই যেহেতু অভিজ্ঞ ছাত্র নেতা ছিলেন, প্রবীণ ছাত্র নেতা বলতে পারি আমরা। দেখেন, আমি কিন্তু একটু ভিন্ন মত পোষণ করেই বলছি যে ছাত্রদের নতুন বন্দোবস্ত কিন্তু আমরা দেখতে পাচ্ছি। কেন দেখতে পাচ্ছি আমি বলি আপনাকে। প্রথম কথা হচ্ছে, আমাদের দেশে রাজনীতিটা শুরু হয়েছে কোত্থেকে? একটা ফ্যামিলি বেসিস। ধরেন বঙ্গবন্ধুর পরিবার বা শেখ মুজিবের পরিবার থেকে রাজনীতি, জিয়াউর রহমানের পরিবার থেকে রাজনীতি, এরশাদের পরিবার থেকে রাজনীতি। ইভেন আপনি কিছু কিছু ধর্মীয় দল আছে, সেখানে দেখবেন যে একটা পারিবারিক তান্ত্রিক রাজনীতি আছে। যেমন আমাদের এখানে একটা ইসলামী আন্দোলন বাংলাদেশ চরমনে আছে, ওদের পীর সাহেবের ছেলেই নেতা হয়েছেন। আবার আপনি যদি দেখেন যে ওই যে খেলাফত মজলিস, দেখবেন ওই যে পীর সাহেব মানে মাওলানা সাহেবের ছেলেই মামুনুল হক সাহেবই নেতা হয়েছেন। এই ধরনের আছে। আবার কিছু কিছু ব্যতিক্রমও আছে, তা না। তো এই ছাত্রদের এখানে নতুন বন্দোবস্ত বলতে আমরা যেটা দেখছি যে এখানে কোনো বংশীয় বা কোনো আপনার ওই মানে লেগেসি ধারণ করার নেতৃত্বটা আসে না। এটা একটা আন্দোলন থেকে গড়ে ওঠা দল তৈরি হয়েছে, যেটা আমরা সবাই বলতাম যে বাংলাদেশে মতবাদ এবং এই ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড ছাড়া কোনো রাজনীতি সম্ভব না। এটা কিন্তু ভেঙে দিয়েছে তারা, যে ফ্যামিলি এবং মতবাদ ভিত্তিক বলতে বিভিন্ন থিওরি, যেমন ধরুন সমাজতন্ত্র, নানা ধরনের থিওরি ভিত্তিক দল তৈরি হয়। আবার কিছু ধর্মীয় মতবাদ ভিত্তিক দল তৈরি হয়েছে, ধর্মকেন্দ্রিক দল। এটা কিন্তু নিছক, আমরা যে কথাটা এতদিন বলে এসেছি, যেটা নিছক কিন্তু একটা আন্দোলন এবং দাবি আদায় অধিকার ভিত্তিক দল তৈরি হয়েছে, যেটা মানুষ এতদিন বিশ্বাস করতে পারতো না যে অধিকার ভিত্তিক দল তৈরি হওয়া সম্ভব কিনা। এই যে রক্তাক্ত বিপ্লবের পর অগ্রগামীরা আমরা দেখলাম দল গঠন করলো, তাদের নিয়ে নিশ্চয়ই আকাশচুম্বী প্রত্যাশা থাকার কথা ছিল। কিন্তু ছাত্রদের নতুন রাজনৈতিক দল গঠন হওয়ার আগে যখন কিংস পার্টির তকমা লেগে যায়, তখন এই তকমা নিয়ে তারা আসলে কতটা এগোতে পারবে? দেখেন, রাজনৈতিক দল বাংলাদেশে যখনই হয়েছে, যেমন আমরা যখন নতুন রাজনৈতিক দল করেছি, আমাদের বিরুদ্ধে অনেক কথা বলেছে, আমাদেরকে বলেছে আমরা অমুকের বি টিম, আমাদেরকে বলছে আমরা সরকারের পক্ষ হয়ে নেমেছি। রাজনীতি আপনি যখনই করতে আসবেন, আপনাকে একটা চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে।
ছাত্রদেরকে এই চ্যালেঞ্জটা উতরাতে হবে। এই চ্যালেঞ্জে হয়তো তারা হেরে যাবে, না হয় তারা একটার পর একটা বাধা ডিঙ্গিয়ে তারা আগাবে। আমি কেন বলছি এই কথাটা, যে আমাদের দেশে যেই রাজনীতিটা আছে সেই রাজনীতিটা তো মানুষ গ্রহণ করছে না। আপনি দেখেন বিএনপির সময় থেকে মানুষ যখন নির্বাচন হয়েছে গিয়ে আওয়ামী লীগকে ভোট দিয়েছে, আর আওয়ামী লীগ থেকে সে বিএনপিকে ভোট দিয়েছে, কিন্তু দেখা গেছে পরের পর গণতন্ত্র আস্তে 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 গণতন্ত্র হয়ে শেষ পর্যন্ত আমরা ফ্যাসিবাদের দিকে যেতে হয়েছে। সেই জন্য আমি এই জায়গাটাকে আমি যেটা দেখি যে 24-এ বাংলাদেশে একটা নতুন সম্ভাবনা তৈরি হয়েছে, যেখানে সেলিম ভাই বলেছেন, আমরা নিজেরাও অবাক হয়েছি যে আমাদের বাচ্চারা যাদেরকে আমরা মনে করতাম যে তারা রাজনৈতিক সচেতন না, তারা কিন্তু রাজনীতির দাবি তুলেছে। তারা বলেছে লাখো শহীদের রক্তে কেনা দেশটা কারো বাপের না। এই কথাটা কিন্তু তারা শুধু শেখ হাসিনাকে বলে নাই, এটা আমাদেরকেও বলেছে কিন্তু। এবং আরো মজার ঘটনা কি জানেন, এখন আমি বিভিন্ন দেয়ালে দেখি যে সেখানে ছেলেরা লেখে যে এই 24-এর বিপ্লব কারো বাপের না। তার মানে হচ্ছে এখন তারা নিজেদেরকে নিজেরা চ্যালেঞ্জ করছে যে এটার কোনো সোল এজেন্সি আমাদের কারো না। তো এই জায়গাটা থেকে আমি আশাবাদী হতে চাই। গণঅভ্যুত্থানের কৃতিত্ব নিয়ে আমরা লড়াই তো দেখছি, এটা থাকবে। আপনি যে কোনো কিছু থাকলে আমি তো আপনাকে বলেছি আপনি রাতারাতি একটা চেঞ্জ করতে পারবেন না। এই যে আপনি এখন প্রশ্ন করছেন যে তোমাদেরকে তো আমরা দেখছি না, তোমাদের কাছ থেকে তো আমরা আশাহত হচ্ছি, তোমরাও কেন পদ নিয়ে মারামারি করছো, তোমরাও কেন তদবিরে ঢুকে যাচ্ছ। দিস ইজ দি প্রসেস, পলিটিক্যাল প্রসেস। আপনি তাকে প্রশ্ন করবেন, সেই প্রশ্ন থেকে সে যদি শুধরায় তাহলে তার থেকে আপনি একটা নতুন জিনিস পাবেন। যদি না শুধরাইছে এবং সে যখন আপনার উপর বিরক্ত হবে, সে যখন আপনার উপরে চড়াও হবে যে তুমি আমার কণ্ঠরোধ করতে চাচ্ছ কেন, ওইটাই হচ্ছে পুরানো রাজনীতি। আর যখন দেখবেন যে আপনি যখন প্রশ্ন তুলছেন, আপনি যখন তাকে প্রশ্নবিদ্ধ করছেন, সে যখন সংশোধিত হচ্ছে, এটাই হচ্ছে আমরা বলছি যে নতুন রাজনৈতিক বন্দোবস্ত। তা আমি এই জায়গাটা থেকে বলছি, আপনি যে প্রশ্নটা করেছেন প্রধান উপদেষ্টার এত চেষ্টা সত্ত্বেও ঐক্য হচ্ছে না কেন, প্রধান উপদেষ্টা প্রথম থেকেই এই ঐক্যের ব্যাপারে উনি একটু উদাসীন ছিলেন। কারণ উনি প্রথমেই যে জায়গাটা আমরা ওনাকে বলেছিলাম যে আপনি রাজনৈতিক দলগুলোকে যারা এই আন্দোলনে সবচাইতে বেশি ঐক্যবদ্ধ নানাভাবে ভূমিকা রেখেছে, তাদেরকে ঐক্যবদ্ধ রাখার জন্য আপনি একটা উদ্যোগ নেন। উনি কিন্তু উদ্যোগটা নিয়েছেন 6 মাস পরে এসে। তারপরেও 6 মাস পরে এসে উনি যখন রাজনৈতিক দলগুলোকে ডেকেছেন, সবাই কিন্তু হাজির হয়েছে এবং সবাই কিন্তু ভেতরে যাই থাকুক, সবাই কিন্তু সেখানে স্পষ্ট করে বলেছে আমরা আপনাকে সাহায্য করব। এখন আসেন, আমরা যেই বিষয়গুলোতে আমাদের মধ্যে অনৈক্য আমরা দেখতে পাচ্ছি, অনৈক্যের একটা মূল জায়গা হচ্ছে ক্ষমতা। আপনি দেখবেন যে যাদের মধ্যে ক্ষমতার দ্বন্দ্ব, আমরা এখন 3টা দ্বন্দ্ব দেখতে পাচ্ছি। একটা হচ্ছে বিএনপি কেন্দ্রিক একটা, জামাত কেন্দ্রিক একটা, আর ছাত্রদের কেন্দ্রিক একটা। এই 3টা গ্রুপের মধ্যেই কখনো কখনো এর সাথে এর একটা দ্বন্দ্ব আমরা দেখতে পাচ্ছি। ক্যাম্পাসগুলো একটু অশান্ত হয়ে যাচ্ছে। বিভিন্ন জায়গায় যখন নির্বাচনী মহড়া শুরু হবে, নির্বাচনে ভোট চাওয়া শুরু হবে, তখন কিন্তু আবার একটা দ্বন্দ্ব তৈরি হবে। এবং 3টি পক্ষের দ্বন্দ্বের আমরা মূলে যদি আমরা প্রবেশ করতে চাই, আমরা দেখছি নির্বাচন ইস্যুটি রয়েছে। সেই জায়গা থেকে নির্বাচন বিষয়ে সরকার কিভাবে সমন্বয় করবে, সেনা প্রধানের বক্তব্যের পর নির্বাচন কেন্দ্রিক জটিলতা কতটুকুন কমবে, সে আলোচনায় ফিরতে চাই। আবারও বিরতির সময় হয়েছে। দর্শক, দেশ সাম্প্রতিকের এই পর্যায়ে আবারও বিরতিতে যাচ্ছি, সাথেই থাকুন। ফিরে এলাম, দেখছেন দেশ সাম্প্রতিক, নিবেদন করছে আড়াইল অ্যাঙ্গেল চ্যানেল এন্ড স্কোয়ার বার। আমরা আবারও ফিরছি আলোচনায়। মুজিবুর রহমান মঞ্জু, যে আলোচনায় আমরা ছিলাম, আগামী ডিসেম্বরে নির্বাচনের প্রত্যাশা জানিয়ে আমরা একটা ফ্রি, ফেয়ার এন্ড ইনক্লুসিভ ইলেকশনের দিকে ধাবিত হচ্ছে, এমনটি জানিয়েছেন সেনাপ্রধান। নির্বাচনকে কেন্দ্র করে তো দীর্ঘদিন ধরেই আমরা রাজনৈতিক অঙ্গনে এক ধরনের বিতর্ক, বিভাজন দেখতে পাচ্ছি। এবার কি সেই জটিলতা থেকে কিছুটা অবসান হবে? নির্বাচন নিয়ে জটিলতা আমি দেখি না। আমি সমস্যাটা দেখি হচ্ছে আইন শৃঙ্খলা পরিস্থিতির নিয়ন্ত্রণ নিয়ে। আমরা কিন্তু সেদিন সেলিম ভাইও ছিলেন, প্রধান উপদেষ্টার সাথে যেটা বৈঠকে আমরা যেটা বলেছিলাম যে আপনি তো আইন শৃঙ্খলা পরিস্থিতি আপনার নিয়ন্ত্রণে নাই। দেখেন, সেনা প্রধানের যে বক্তব্য সেখানে স্পষ্ট হয়েছে এটা যে সেনা প্রধানের চিন্তা দৃষ্টিভঙ্গির সাথে সরকারের চিন্তা এবং দৃষ্টিভঙ্গির মিল নাই কোথাও। ধরেন একটা উদাহরণ, যে বিজিবির হত্যাকাণ্ডের ঘটনার বিচার হচ্ছে, সেনাপ্রধান সেখানে দ্বিমত করেছেন। তো সেনাপ্রধান নিশ্চয়ই ব্যক্তিগতভাবে দ্বিমত করেছেন এর আগে। তাহলে সেনাপ্রধান যদি দ্বিমত করে থাকেন, তারপরও সরকার এই বিষয়টাতে অগ্রসর হয়েছে, একটা দিক। 2 নম্বর হচ্ছে উনি কিন্তু স্পষ্ট করে বাহিনীগুলোর কথা বলেছেন, পুলিশ, ডিজিএফআই, এনএসআই, র্যাব, এগুলো উনি বলেছেন। এবং উনি বলেছেন তারা শুধু খারাপ কাজ না, কিছু ভালো কাজও করেছে। নিঃসন্দেহে সব মানুষ তো খারাপ না, প্রত্যেক বাহিনীর সবাই খারাপ হতে পারে না। এখন কথা হচ্ছে এই আলোচনাগুলোকে নিশ্চয়ই তার সাথে তো সরকার হয়েছে, তাহলে হওয়ার পরে নিশ্চয়ই উনি স্যাটিসফাইড হতে পারেন নাই, অথবা উনি কিন্তু বারবার বলছেন আমি আপনাদেরকে সতর্ক করছি, আপনারা না হয় আমাকে পরে দুষবেন, সতর্ক। তার মানে কি? তার মানে হচ্ছে আমরা যেটা জানি, আমাদের নর্মস যেটা হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ জায়গায়, যে আমরা ধরেন আমি আপনার
একই প্রতিষ্ঠানে কাজ করি, আমি কখন বিষয়টা পাবলিকলি বলবো? যখন আমি এখানে স্যাটিসফাইড হব না বা আমি ভেতরকার ম্যানেজমেন্টের ব্যাপারে আমি মানে আমার আশঙ্কা থাকবে। তো এখানে এই জন্য আমি দেখি যে সরকারের কিন্তু এই নিয়ন্ত্রণের জায়গাটা সেভাবে স্থাপিত হয় নাই। সরকারের যদি নিয়ন্ত্রণ না থাকে তাহলে সে একটা নির্বাচন কিভাবে করবে? আমি দেখি আমাদের রাজনীতিবিদরা, সেলিম ভাইরাও দেখি ঝগড়া করেন যে স্থানীয় আগে না জাতীয় আগে। আমি বললাম যে ভাই যেটাই করেন নির্বাচন করবে কে? ধরেন বিএনপি আর জামাতে যখন মারামারি হলো, বা ধরেন বিএনপির একজন প্রার্থী বা বৈষম্য বিরোধী ছাত্রদের যে জোট তাদের একজন প্রার্থী, দুই প্রার্থীর কেন্দ্রে মারামারি হলে ওই মারামারিটা থামাবে কে? অ্যাডমিনিস্ট্রেশন, পুলিশ তো থামাবে। পুলিশ কাকে গিয়ে ধরবে? সে তো এখন ধরতে পারছে না। আপনি এখন চাঁদাবাজি ধরতে পারছেন না, চাঁদা বন্ধ করতে পারছেন না। এখন আপনি একটা আমি সেদিন বলেছিলাম যে আপনারা উপদেষ্টারা একজন ছদ্মবেশে একটা থানায় কল করেন যে ভাই আমি ছিনতাইকারীর কবলে পড়েছি, দেখেন পুলিশের সাপোর্ট আপনি পান কিনা, পুলিশ আপনাকে রক্ষা করতে এগিয়ে আসে কিনা। তো যেখানে পুলিশের অবস্থা ভঙ্গুর, যেখানে অ্যাডমিনিস্ট্রেটিভ কন্ট্রোল এখনো প্রতিষ্ঠিত হয় নাই, সেখানে আমি ইলেকশন কিভাবে করবেন? আইন শৃঙ্খলা পরিস্থিতির যে বাস্তবতা আপনি তুলে ধরলেন, গত কয়েক মাসে উল্লেখযোগ্যভাবে বড় ধরনের অপরাধ কমে এসেছে বলে মন্তব্য করেছেন উপদেষ্টা আসিফ মাহমুদ। তিনি বলেছেন আমাদের সবসময় পরিসংখ্যানের উপর নির্ভর করা উচিত। বিগত 6 মাসে পরিস্থিতির যথেষ্ট উন্নতি হয়েছে। আমি মেনে নিচ্ছি। কেন মেনে নিচ্ছি? কারণ এর আগের বছরের সাথে তুলনা করলে হয়তো আপনি দেখবেন যে কমেছে, কিন্তু প্রথম আলোর রিপোর্ট বলছে যে মামলা কিন্তু বেড়েছে। গত বছরের জানুয়ারি আর এই বছরের জানুয়ারিতে আপনি গেলে দেখবেন যে প্রায় মামলা সংখ্যা 50% মামলা বেশি হয়েছে। এখন হয়তো আপনি বলতে পারেন যে আগে মানুষ মামলা করার সাহস পায় নাই, এখন মামলা করছে। আবার আমরা দেখতে পাচ্ছি যে বেশ অপপ্রচারও হচ্ছে, বিভিন্ন সময় পুরানো ভিডিও, পুরানো ঘটনাকে ফেসবুকে দিয়ে দিয়ে একটা প্যানিক তৈরি করছে যে এখানে ধর্ষণ হচ্ছে ইত্যাদি হচ্ছে। এখন প্রসঙ্গ সেটা না, প্রসঙ্গ হচ্ছে যে এই যে আপনি ভয় পাচ্ছেন কিনা। আপনি নিজে বলেন একজন নারী হিসেবে আপনি যখন রাস্তায় বেরোন রাতের বেলা বা দিনের বেলায় আপনি স্বচ্ছন্দ বোধ করছেন কিনা, নিরাপত্তার বিষয়টা কিন্তু ওই দৃষ্টিকোণ থেকে দেখতে হবে। এখন আপনি একটা সিকিউরড এলাকায় থাকেন, আমি একটা সিকিউরড এলাকায় থাকি, আরেকজন কিন্তু সেই সিকিউরড এলাকায় নাই। আমি তুলনা করতে চাই না, আমি বলতে চাই যে এই সরকারের আমলে যেহেতু ফ্যাসিবাদীরা, জোচ্চোররা, আপনার চাঁদাবাজেরা, পলাতকরা পালিয়ে গেছে, এখন আমাকে থ্রেটে থাকতে হবে কেন? এখন আমার ভয় ভীতির মধ্যে চলতে হবে কেন? তাহলে যেখানে আপনি দেখেন যে প্রধান আপনার স্বরাষ্ট্র উপদেষ্টা বলছেন যে আমার তো জানাজাই পড়ে ফেলেছে ছাত্ররা। চট্টগ্রামে আমি দেখলাম যে তারা ওনার গায়েবানা জানাজা পড়েছে। আমার প্রশ্ন একই জায়গায় বারবার, যে আপনি আইন শৃঙ্খলা পরিস্থিতিটা আগে একটা উন্নত জায়গায় আনেন। স্বরাষ্ট্র উপদেষ্টা কিন্তু আইন শৃঙ্খলা পরিস্থিতি বলছেন সন্তোষজনক না। এখন ব্যাপার হচ্ছে সন্তোষজনক, উনি যদি কম্পারেটিভলি সন্তোষজনক হন তাহলে তো কোনো বিষয় না। আপনি যদি মনে করেন যে আমি আগে 10টা ঘুষি খেতাম এখন 5টা ঘুষি খাচ্ছি, এটা থেকে আপনি সন্তোষজনক এই যদি বলেন তাহলে তো 5টা ঘুষিও তো আমি খেতে চাই না। আমি খেতে চাই? আমি তো খেতে চাই না। আগে 10টা চুরি হতো, এখন 5টা চুরি হয়। আমি 5টা চুরিকে কি আমি সন্তোষজনক বলবো? তো এখন কথা হচ্ছে আমাদের দেশে যারাই ক্ষমতায় বসেন তারা এইভাবে ডাটা দিয়ে দিয়ে নিজেদেরকে। ধন্যবাদ জানাচ্ছি মুজিবুর রহমান মঞ্জু, শাহাদাত হোসেন সেলিম। 24 আন্দোলনে শেখ হাসিনার রক্তচক্ষু উপেক্ষা করে ছাত্র জনতার পাশে দাঁড়িয়েছিলেন সেনাপ্রধান। সেই জায়গা থেকে আমরা দেখলাম 6 মাস পরেও তিনি তার অবস্থানে অনড় রয়েছেন এবং দ্রুত নির্বাচনের আহ্বান জানাচ্ছেন। এবং আমরা যেমনটি দেখছি যে তিনি বললেন যে সুস্পষ্টভাবে যে 7 মাসে অনেক হয়েছে, এনাফ ইজ এনাফ। নিজেদের মধ্যে কাদা ছোড়াছুড়ি করলে দেশ এবং জাতির স্বাধীনতা বিপন্ন হবে। রাজনৈতিক দলগুলো এই সতর্ক বার্তা থেকে আসলে কি শিক্ষা নেবে? না দেখুন, আপনার আন্দোলনের সফলতার এক পর্যায়ে আমরা তো সবসময় মনে করতাম যে সেনাবাহিনীকে একটা নিয়ামক ভূমিকা পালন করতে হবে। আমরা অতীতে বহু টকশোতে আমরা বলেছি যে আপনারা কঙ্গোতে শান্তি রক্ষা করতে যান, বঙ্গকে অশান্ত রাখে, আমরা আপনাদেরকে বঙ্গের দিকেও তাকাতে হবে। শেষ পর্যন্ত বাংলাদেশের সেনাবাহিনী জনগণের পাশে এসে দাঁড়িয়েছে। 3 তারিখ সেনাবাহিনীর প্রধান যে ঐতিহাসিক সভাটা করেছেন, সেই সভায় যে সিদ্ধান্ত হয়েছে যে জনগণের মুখোমুখি হিসেবে সেনাবাহিনী দাঁড়াবে না, জনগণের উপর গুলি চালাবে না। এর আগেও এরশাদের সময় সেনাবাহিনী, এরশাদের সময়ও আপনার এই যে আপনার জেনারেল নুরুদ্দিন, আমরা জানতাম যে আন্দোলনের তুঙ্গে উঠলে সেনাবাহিনীকে একটা ভূমিকা নিতে হয়। জেনারেল ওয়াকারের নাম বাংলাদেশের গণতন্ত্রের ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখিত থাকবে। তিনি কিন্তু সেদিন আপনার আত্মীয়তা বড় না জনগণ বড় তাতে প্রমাণ করে দিয়েছেন, দেশ ওনার কাছে বড়। উনি ঝুঁকি নিয়েছেন, উনি চরম ঝুঁকি নিয়ে মানে জনগণকে আপনার বাঁচিয়েছেন। আমি বলতে চাই যে শেখ হাসিনার মতো একজন ফ্যাসিস্ট, মানসিক রোগী, সাইকোপ্যাথ, তার হাত থেকে দেশকে রক্ষা করাটা এত বেশি মানে বড় কথা, অনেক বড় কথা। কারণ শেখ হাসিনা শুধু রক্ত রক্ত আর রক্ত চাই এই স্লোগানে দিয়েছিলেন, কিন্তু সেদিন সেনাবাহিনীর জনগণের রক্ত নেন নেই। আজকে সেনাবাহিনী তো
বাংলাদেশের সেনাবাহিনী কি, আপনার আমার সন্তান, আপনার আমার পিতা, আপনারা আমার পরিবার, তারা তো দেশ থেকে বিচ্ছিন্ন কেউ নয়। তারাও তো বুঝছে যে দেশের মধ্যে একটা অরাজকতা সৃষ্টি হওয়ার আশঙ্কা আছে, একটা অস্থিরতা সৃষ্টি হওয়ার আশঙ্কা আছে। কিছু কিছু লোকের উচ্চাকাঙ্ক্ষা, কিছু কিছু লোকের অস্থিরতা, মানে কি উস্কানি, এগুলোতে অশান্ত করছে। সেই কারণে সেনাপ্রধান তার বক্তব্যটা রেখেছেন। তিনি কি জন্য রেখেছেন? দেশের শান্তি রক্ষার জন্য তো রেখেছেন। তিনি বলেছেন যে যারা বিপ্লবে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা আজকে ফ্যাসিস্টকে উৎখাত করেছি, আমাদের মধ্যে যেন হানাহানিটা না হয়। তার বাক্যটা পরিষ্কার। আমরাও চাই না যে আমাদের মধ্যে কোনো হানাহানি হোক, আমাদের মধ্যে কোনো কথা কাটাকাটি হোক, আমাদের মধ্যে কোনো বিভেদ সৃষ্টি হোক। আমরা যারা এই বিপ্লবের স্টেক হোল্ডার, আমরা চাই যে আমাদের মধ্যে ঐক্যটা আমরা বজায় রেখেই দেশটাকে সামনের দিকে তাকে মানে এগিয়ে নিয়ে যাই। সেনাপ্রধান সেই জনগণের বক্তব্যেরই প্রতিদ্বন্দ্বী করেছেন অনেকাংশে, এবং নির্বাচন কেন্দ্রিক যে ধোঁয়াশাটা তৈরি হয়েছে সেই ধোঁয়াশাটা কিন্তু অনেকটা কাটিয়ে গেছেন। আমরা কিন্তু অতীতে অনেক টকশোতে বলেছি যে যাই বলো, আমরা বলছি ডক্টর ইউনূস সাহেব ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিতে বাধ্য। এখন ডক্টর ইউনূস সাহেবের একটা কিছু কিছু ব্যাপার আছে যেটা আমাদের পছন্দনীয় নয়। দেখেন, তিনি উপদেষ্টা পরিষদ করতে গিয়ে স্বজনপ্রীতির পরিচয় দিয়েছেন। তিনি যোগ্য লোকের চাইতে তিনি নিজের ব্যক্তিগত পছন্দকে প্রাধান্য দিচ্ছেন। এমনকি আপনার দেখলাম যে প্রায় 25টা মন্ত্রণালয় উনি ওনার হাতে রেখে দিয়েছেন। পরে তিনি কিছু কিছু পিঠাভাগ করেছেন, কিন্তু তার মধ্যে এখন অধিকাংশ মন্ত্রণালয় তার মধ্যে রেখে দিয়েছেন। আমি তো ওই দিন উপদেষ্টা মহোদয়কে বলেছি, আপনি দরকার হলে আমাদের প্রতি করুণা করেন, আপনি আমাদেরকে একটু সহযোগিতা করেন, জনগণের পাশে দাঁড়ান, আপনি আপনার উপদেষ্টা মণ্ডলীকে আপনি পুনর্গঠন করেন এবং আপনার উপদেষ্টা মণ্ডলীকে সংস্কার করেন। উনি তো কোনো করছেন না। বাংলাদেশে কি এই গুর্জনের পরে কি আর 22তম ব্যক্তি নাই, 23তম ব্যক্তি নাই যিনি উপদেষ্টা পরিষদে এসে একটা শক্ত হাতে হাল ধরতে পারবেন? এরকম নাই। বাংলাদেশে তো 58টা মন্ত্রণালয়। এই মন্ত্রণালয়গুলো চালাতে শতাধিক অধিদপ্তর পরিদপ্তর, আপনার জনবহুল দেশ, 20 কোটি মানুষের একটা দেশ। এই দেশটা তো পরিচালনা করতে গেলে আপনার সেইভাবে লাগবে। আপনি দেখেন অতীতে আমরা যে পুলিশের কথা বলতেছি, যারা চৌকস পুলিশ, তাদেরকে আপনি কমান্ডে না রেখে আপনি নৌ পুলিশে পাঠিয়েছেন, আপনি শিল্প পুলিশে পাঠিয়েছেন, আপনি হাইওয়ে পুলিশে পাঠিয়েছেন, আপনি ট্যুরিস্ট পুলিশে পাঠিয়েছেন। তাদেরকে আপনি এনে আবার আপনি আইন শৃঙ্খলাকে রক্ষা করার জন্য আপনি একটা প্রচেষ্টা চালান। আমি বললাম যে আপনার যানজট নিরসনের জন্য, আর আমি আপনাকে বলি যে রুটিন কাজের মধ্যে না না, আমি বলি যে কিছু কিছু কাজ করেন। আপনার এই যে যানজট নিরসনের জন্য আপনি দরকার হলে জোর বেজোর সংখ্যার গাড়ি রাস্তায় নামান, আপনি দরকার হলে বাইপাসটাকে খুব দ্রুততার সাথে শেষ করেন, আপনি জনগণের স্বস্তি দেন। আমরা তো এখানেই শেষ করছি দেশ সম্প্রতিকের আজকের আয়োজন। ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য।